যে সমস্ত আইপিএল জয়ী দল থাকে তারা কিন্তু কখনোই চায় না যে অকশন হোক, আর সেই অকশন যদি হয় আবার মেগা অকশন, তাহলে তো কোনো দল চাইবেই না যারা চ্যাম্পিয়ন দল হয় যে মেগা অকশন হোক, আমার সব প্লেয়ার চলে যাক। তো সেটা তো বিসিসিআই এর রুলস যে 3 বছর অন্তর আমাদের মেগা অকশন হবে, এবং সেই মেগা অকশন এবারেও হয়েছে। এবং তারপর কেকেআর কতটা গুছিয়ে নিতে পেরেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রথমেই আমাদের বলতে হয় ভেঙ্কটেশ আইয়ার 23.75 কোটি টাকায় কেকেআরে ফিরেছে। কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ারের ডিলটা হওয়ার জন্য ফিল সল্ট হাতের বাইরে চলে গেছে। এবং সবচেয়ে বড় খারাপ লাগার বিষয় হলো মিচেল স্টার্কও 11 কোটি টাকায় দিল্লিতে চলে গেছে। মিচেল স্টার্কও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। ফিল সল্ট তো ছিলই, সল্ট টার্নের সেই জুটি আমরা কখনোই ভুলতে পারবো না। ফিল সল্টের সেই অ্যাগ্রেসিভ স্টার্ট, সেটা কিন্তু এবারে ফিল সল্ট দেবে আরসিবির হয়ে, কেকেআরের হয়ে আর দেবে না। তো এই যে কিছু কিছু ডিল হয় এবং কিছু কিছু ডিল হাতের বাইরে চলে যায়, এগুলো কারোর হাতেই থাকে না। অকশন একটা খুবই মানে জায়গা, ক্রিটিক্যাল জায়গা, যেখানে খুবই সদর্পণে পা ফেলতে হয়। এবং ভেঙ্কি আইয়ারকে ফেরানোর জন্য কিন্তু ভেঙ্কি মাইসোর যে জোরটা লাগিয়েছিল, হয়তো নীতিশ রানার জন্য সে অতটা জোর লাগায়নি। ইভেন বিডও খুব কম করেছে, হয়তো বিড করেইনি নীতিশ রানার জন্য। সো এই ঘটনাটা মোটামোটা ঘটেছে। কিন্তু এরপরে কেকেআর যে স্কোয়াডটা গুছিয়েছে, সেই স্কোয়াড নিয়ে কেকেআর কি আদৌ চ্যাম্পিয়ন হতে পারবে? আসুন এই ভিডিওতে একটু জেনে নিই আমরা। প্রথমে পারচেসগুলো জেনে নিই কেকেআর কীভাবে অকশনটায় নেমেছিল। কুইন্টন ডিকক, কেকেআর প্রথমেই পারচেস করেছে কুইন্টন ডিকককে। এবং তার থেকেও বড় কথা, ভেঙ্কটেশ আইয়ার 23.75 করোড়, কুইন্টন ডিকক 3.60, রহমানুল্লাহ গুরবাস 2 করোড়, উইকেট কিপার অপশন অ্যান্ড্রিক নকিয়া 6.5 করোড়। মোস্ট প্রবাবলি মিচেল সে স্টার্কের যে ব্যাকআপ সেটাই অ্যান্ড্রিক নকিয়া। আঙ্গ্রিকিশ রঘুবংশী, যে আগের বারে নাম্বার 3-তে খেলছিল অনেক ম্যাচেই, এবং সুনীল নারিনের সাথে তার কিন্তু একটা ভালো অ্যাগ্রেসিভ মানে পার্টনারশিপও আছে। তো আঙ্গ্রেজ রঘুবংশীকে 3 কোটি টাকার বিনিময়ে কলকাতা নিয়েছে। বৈভব অরোরাকে 1.80 কোটি টাকায় নিয়েছে। মায়াঙ্ক মার্কেন্ডাকে 30 লাখ টাকায়। রহমান পাওয়াল 1.5 কোটি, মনীষ পান্ডে 75 লাখ, স্পেন্সার জনসন 2.80 করোড়, লুভিন সিসোদিয়া 30 লাখ, আজিনকিয়া রাহানে 1.5 করোড়, অনুকূল রয় 40 লাখ টাকা, মঈন আলী 2 কোটি টাকা ও উমরান মালিককে সে নিয়েছে, কেকেআর নিয়েছে 75 লাখে। এর মধ্যে বলে রাখি, উমরান মালিক, মঈন আলী এবং আজিনকিয়া রাহানে এরা কিন্তু প্রথম রাউন্ডে আনসোল্ড চলে যায়, এবং পরের রাউন্ডে যখন এরা ফিরে আসে তখন কিন্তু এদেরকে কেকেআর পারচেস করে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিট ছিল আমার মতে, সেটা হলো উমরান মালিকের জন্য। উমরান মালিকের যে বিটটা, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, কারণ উমরান মালিক যেভাবে যে পোটেনশিয়াল নিয়ে এসেছিল, আজকের দিন আমরা মায়াঙ্ক যাদবকে নিয়ে যেভাবে কথা বলছি, উমরান মালিকও কিন্তু সেই পোটেনশিয়ালটা নিয়েই এসেছিল যখন এসেছিল, এবং ইন্ডিয়া টিমও খেলে। কিন্তু তারপরে একটা দুটো ব্যাড সিজন যায় এবং টিম থেকে গায়েব হয়ে যায়। এটাই জেনারেলি হয়, যে আইপিএলে একটা সিজন ভালো গেলে পরের সিজনে তোমার দাম খুব বেশি উঠবে, এবং তারপরের সিজন যদি খারাপ যায় তারপরের সিজন ধারাস করে পড়ে যাবে স্যালারি। এটা কিন্তু আইপিএলের চিরাচরিত একটা ব্যাপার। তো এর মধ্যে থেকে কেকেআরের অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু অ্যাড্রেস করতে হবে। প্রথমত, ফার্স্ট 11-এ কে খেলবে? স্পেন্সার জনসন খেলবে, যেহেতু স্পেন্সার জনসন বাঁহাতি বোলার। মিচেল স্টার্ক আগের বছর খেলছিল বাঁহাতি বোলার হিসাবে। তো ফার্স্ট 11-এ কি স্পেন্সার জনসন খেলবে না অ্যান্ড্রিক নকিয়া খেলবে? এই অ্যান্সারটা প্রথমে অ্যাড্রেস করতে হবে কেকেআরকে। আমার মনে হয় অ্যান্ড্রিক নকিয়ার পিছনেই যাবে, কারণ অ্যান্ড্রিক নকিয়া মোর এক্সপিরিয়েন্স, এবং অ্যান্ড্রিক নকিয়ারও পেস আছে, মোটামুটি কাজ চলে যাবে। কিন্তু সে রাইট হ্যান্ডেড বোলার, স্পেন্সার জনসন লেফট হ্যান্ডেড বোলার। একটা আউট অ্যান্ড আউট মিচেল স্টার্কের কিন্তু রিপ্লেসমেন্ট আমরা ভাবতে পারি। তো এই দুজনের মধ্যে কাকে কেকেআর ফার্স্ট 11-এ খেলাবে সেটা কিন্তু দেখতে হবে। আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে নেওয়ার চেষ্টা করা হয়েছে রোহমান পাওয়ালকে, কিন্তু রোহমান পাওয়াল কখনোই অ্যান্দ্রে রাসেলের ব্যাকআপ হতে পারে না, এটা আমার পার্সোনাল মনে হয়। কারণ রোহমান পাওয়াল বোলিং করে না, রোহমান পাওয়াল অ্যাজ আ ব্যাটার খেলে। আর অ্যান্দ্রে রাসেল কিন্তু প্রপার অলরাউন্ডার, বোলিংয়েও তার কন্ট্রিবিউশন থাকে, ব্যাটিংয়েও তার কন্ট্রিবিউশন থাকে। তো এই পিকটা আমার একটু 50-50 লেগেছে। হোপফুলি রাসেল যেন প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে, এটাই আশা করবো আমরা। এরপরে যেটা থাকবে সেটা হলো ডিকক না গুরবাস। গুরবাস কিন্তু আগের বারে নকআউট খেলেছে,
কেকেআরের হয়ে নকআউট, যখন ফিল সল্ট বেরিয়ে যায় ইংল্যান্ডে, তখন কিন্তু নকআউট টেস্ট চলে আসে এবং নকআউট স্টেজে কিন্তু গুরবাজ খেলে। গুরবাজ ভালো পারফরমেন্সও করে। তো গুরবাজ ফার্স্ট 11 স্টার্ট করে না ডিকক ফার্স্ট 11 স্টার্ট করে, সেটাও কিন্তু দেখতে হবে। ডিককের বাইটা অ্যাকচুয়ালি একটা খুব ভালো স্টিল ছিল, কারণ ডিকক যে পোটেনশিয়াল নিয়ে আসে, যেভাবে ডিকক রান বানায়, সেটা কিন্তু কেকেআরের হয়ে কাজে লাগবে। ডিকক আর নারিন যদি ওপেন করে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট করবে কেকেআরের ওপেনিংটা। তো এবারে আসি মিডিল অর্ডারে গেলে আমি পেয়ে যাচ্ছি ভেঙ্কটেশ আইয়ারকে, রমনদীপকে, তারপরে রাসেল আছে, রিঙ্কু আছে, এদেরকে তো আমি পাচ্ছি। তো এরা চারজন মিডিল অর্ডারটা সামলাচ্ছে। এইখানে একটা কোয়েশ্চেন আছে, ক্যাপ্টেন্সি কে করবে কেকেআরের হয়ে? তারা যে দুজনকে পোটেনশিয়াল ক্যাপ্টেন হিসাবে মানে টিমে আছে, যে দুজন পোটেনশিয়াল ক্যাপ্টেন, তারা হলো এক আজিনকিয়া রাহানে, যাকে ফার্স্ট বিডে কেকেআর বিড করেনি, যে কোনো বিডিংই করেনি কেকেআর। এবং সেকেন্ড যেটা আছে সেটা হলো মনীষ পান্ডে, যাকে কিন্তু বেস্ট প্রাইসেই কেকেআর নিয়ে নিয়েছে। সো মনীষ পান্ডের স্টকসও কিন্তু এখন অনেক নিচে। মনীষ পান্ডেকেও সেইভাবে আর দেখা যায় না অনেকটাই, এবং অনেক দিন হয়ে গেছে মনীষ পান্ডের থেকে সেরকম কোনো পারফরমেন্সও আসেনি। তো মনীষ পান্ডের ওপর কি ক্যাপ্টেন্সিটা দেবে, নাকি রাহানের ওপর ক্যাপ্টেন্সিটা দেবে? রাহানে কিন্তু ফার্স্ট বিডে আনসোল্ড চলে গেছিলো, সেকেন্ড বিডে তাকে কেকেআর নিয়ে নেয়, নাকি নতুন কোনো ক্যাপ্টেনের পিছনে কেকেআর যাবে? সেটা আইদার ডিকক হতে পারে, ফরেন ক্যাপ্টেন অপশন, নইলে দুটো ইন্ডিয়ান অপশন আছে, ভেঙ্কটেশ আইয়ার নইলে রিঙ্কু সিং। এবার ভেঙ্কটেশ আইয়ার আর রিঙ্কু সিং এরা টোটালি ইনএক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালে, কারণ তারা এর আগে কোনো ক্যাপ্টেন্সি করেনি। বিশেষ করে রিঙ্কু সিং সবে সবে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে এবং সবে সবে তার পারফরমেন্স আসা শুরু হয়েছে। তাকে এখনই ক্যাপ্টেন্সির বোঝা দিয়ে দিলে সে কতটা ইম্প্যাক্ট করতে পারবে সেটা নিয়েও একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। উল্টো দিকে ভেঙ্কটেশ আইয়ার এতটা টাকার একটা ব্যাগেজ কিন্তু তার মাথায় অলরেডি আছে, তাকেও ক্যাপ্টেন্সি দিলে সে কতটা পারফর্ম করতে পারবে। অ্যাকচুয়ালি তার কিন্তু ক্যাপ্টেন্সির জন্য তাকে পয়সা দেওয়া হয়নি, তাকে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে, তার মধ্যে যে অলরাউন্ড অ্যাবিলিটি আছে সেটার জন্য দেওয়া হয়েছে। তো সেইটা কতটা তার থেকে বেরোবে সেটাও কিন্তু একটা দেখবার বিষয়। তো এইটাই মোটামোটা একটা ব্যাপার। এবার আমি আমার একটা প্লেইং 11 শেয়ার করছি আপনাদের সকলের সাথে, যেটায় আপনারা কতটা মতামত সহমত পোষণ করছেন সেটা অবশ্যই জানাবেন, এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত যে কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলালে বেটার হবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। এবং আপনাদের প্লেইং 11 যদি কেকেআরের যে চ্যাম্পিয়ন সাইড ট্রফিটা ফিরিয়ে আনার জন্য যে প্লেইং 11টা দরকার আপনাদের মনে হয়, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার প্লেইং 11টা আমি শেয়ার করছি। সো ফার্স্ট আমি যদি বলি, উইকেট কিপিংয়ের দায়িত্বটা আমি কুইন্টন ডিকককে দেবো। কুইন্টন ডিকক ও সুনীল নারিন, আমি এদের দুজনকে দিয়ে ওপেন করাবো, এবং আজিনকিয়া রাহানেকে আমি 3 নম্বরে খেলাবো অ্যাজ আ ক্যাপ্টেন। আমি রাহানেকে শুধুমাত্র প্লেইং 11-এ খেলাবো শুধুমাত্র ক্যাপ্টেন্সির জন্যই। তারপর 4-এ থাকবে ভেঙ্কটেশ আইয়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল এবং 7-এ রমনদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে বৈভব অরোরা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে স্পেন্সার জনসন। হ্যাঁ, আমি স্পেন্সার জনসনকে দিয়েই স্টার্ট করছি, এবং আমি চাইবো এখানে যে স্পেন্সার জনসন এবং এই জায়গাটায় যে আমি স্টার্টটা নিলাম, এখানে আমি দুটো অপশান খোলা রাখবো। আইদার আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রিঙ্কু সিং বা ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে কারো একটা তুলে নিয়ে সেই জায়গায় আমি মায়াঙ্ক মার্কান্ডেকে নামাতে পারি, যদি এটা চেন্নাইয়ের পিচ বা কোনো স্পিনিং ফ্রেন্ডলি পিচে খেলা হয়। যদি এটা কোনো ফাস্ট বোলিং ফ্রেন্ডলি পিচে খেলা হয়, লাইক সানরাইজার্স হায়দ্রাবাদের যে পিচ, হায়দ্রাবাদ, জয়পুর, বা আমি যদি ওয়াংখেড়েও ধরি, তাহলে আমি সেখানে উমরান মালিককেও নামাতে পারি অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার। সো এই অপশানগুলো আমি খোলা রাখতে চাই। আপনার এই ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কেকেআরের যদি সত্যিকারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন কেকেআর ফ্যানেদের মধ্যে। আমি একটা ছোট করে প্লেইং 11 বানানোর চেষ্টা করলাম যা যা অপশানে নিয়েছে। খারাপ তো লাগছে, বিশেষ করে খারাপ লাগছে আমার ফিল সল্টের জন্য, কারণ ফিল সল্ট আগেরবার আমাদের অনেকগুলো মেমোরি দিয়ে গেছে, এবং রাহুল ত্রিপাঠীকেও আমি ভেবেছিলাম ফিরে পাবো, রাহুল ত্রিপাঠীর জন্য বিট করলো না কেকেআর, সেটাও আমার খারাপ লেগেছে। সো এই দুটো তিনটে জিনিস খুবই খারাপ লেগেছে অপশানে, বাট কেকেআর ওভারঅল যে স্কোয়াডটা করেছে সেটা নিয়েই আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, একটা সময় ভেঙ্কি মাইসোর বলেছিল, আমরা ইম্প্যাক্ট প্লেয়ার নিই না, আমরা প্লেয়ার তৈরি করি। সো এই বলে আমি ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।